বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং এথিক্স সম্পর্কে পড়ব। গত ক্লাসে কিছু সেইখানেও এথিক্স সম্পর্কে ছিল। আজকে স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং এবং তার সম্পর্কে রিলেটেড কিছু এথিক্স নিয়ে আমরা পড়ব। আমি শেয়ার করছি স্ক্রিন। আমরা ইঞ্জিনিয়ারিং এথিক্স সম্পর্কে পড়ব। কিছুটা যদিও আমরা জেনেছি আগের ক্লাসগুলোতে, তো আজকে একটু ডিটেলস পড়ব যে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে এথিক্স এর। আগে শুধু প্রফেশনাল এথিক্স সম্পর্কে পড়েছি আগের ক্লাসগুলোতে, আজকে হলো স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রফেশনের সাথে এথিক্স এর কি কি এথিক্স আছে সেগুলো আমরা পড়বো। ফার্স্ট হলো যে হাউ দ্য ইঞ্জিনিয়ার্স how do we view ourselves, engineer themselves, how they view themselves. We view ourselves as a problem solvers. Engineers usually solve the problems of the society, problems of the organizations, or problems of the country. এটা সলভ করি। ইঞ্জিনিয়ারিং ইজ এনজয়েবল বিকজ প্র্যাকটিক্যাল কাজ নিয়ে যেহেতু ইঞ্জিনিয়াররা আমরা প্রসিড করি, কাজে এটা একটা 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 ইন্টারেস্টিং এবং এনজয়েবল ম্যাটার, বিকজ এর সাথে কি জড়িত আছে, প্র্যাকটিক্যাল ফিল্ড জড়িত। যেখানে প্র্যাকটিক্যাল কাজ থাকে সেখানে মানুষ এনজয় করে, অনেক কিছু লার্নিংও থাকে। এই জন্য ইঞ্জিনিয়ারিং এথিক্সটা এনজয়েবল। এটাকে ল্যাটিন ভাষায় স্পিরিট ডে কর্স, এ ফিলিং অফ প্রাইড and mutual loyalty shared by the members of a group. যেহেতু ইঞ্জিনিয়ার একা না, কখনো একা তো আর কাজ করা যায় না, তার সাথে আরো কনসালটেন্ট, ডিজাইনার। যদি সিভিল ইঞ্জিনিয়ারিং চিন্তা করি তো তার সাথে ধরো শুধু শুধু সিভিল ইঞ্জিনিয়ার পারে না, তখন ইলেকট্রিক্যাল ডিজাইনের জন্য ইলেকট্রিক্যাল এটা হলো তার মানে spirit comes means a feeling of pride and mutual loyalty shared by the members of a group. এটা একটা বিষয় যে ইঞ্জিনিয়ারিংটা হলো ম্যাটার অফ প্রাউড, যে কারণে এমনকি বাংলাদেশে না শুধু অন্যান্য দেশেও দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিক্যাল স্টাডির গুরুত্বই আরো বেড়ে গেছে সব জায়গায়। যেমন কোরিয়াতে আমরা ছিলাম, দেখা যায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে সবারই স্কলারশিপ, দেশি বিদেশি প্রায় 100% স্কলারশিপ ছিল। কিন্তু অন্যান্য সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট বা অন্যান্য কিছু কমন যে সমস্ত সাবজেক্ট ছিল সেখানে ওইভাবে স্কলারশিপ ছিল না, বরঞ্চ স্টুডেন্টদেরকে পে করতে হতো। আর ইঞ্জিনিয়ারিং যারা বা টেকনোলজি রিলেটেড যারা ছিল তাদেরকে গভর্নমেন্ট থেকে বা কোনো প্রজেক্ট থেকে তাদেরকে স্যালারি দেওয়া হতো এবং তাদের খরচ মিট করা হতো। তার মানে এইটা একটা কি বলা যায়, ইঞ্জিনিয়ারিংটা একটা গেটিং দ্য পপুলারিটি, এবং যে কারণে সবাই এটাকে প্রাউড ফিল করে। এখন বাংলাদেশেও তো এরকম স্টিল নাও এখনো আছে যে ছেলে ইঞ্জিনিয়ার বা এটাকে তারা প্রাউড ফিল করে। Engineering benefits the people, provide the public service. Engineering provides the most, এটা একটা definition from the Floorman 1976, the engineering provides the most freedom of all profession. অনেক প্রফেশন আছে যেখানে তাদের কোনো ফ্রিডম নাই, তারা অনেকটা কি বলা যায়, অনেক ক্ষেত্রে তাদের কিছু রেগুলেশনস এর মধ্যে আটকা পড়ে থাকে, কিন্তু ইঞ্জিনিয়ারিং দের মধ্যে অনেক ফ্রিডম থাকে। তো ইঞ্জিনিয়ার শুধু শুধু সিভিল ইঞ্জিনিয়ার, একটা বিল্ডিং করতে গেলেও দেখা যায় যে তার ইলেকট্রিক্যাল নলেজ থাকতে হয়, তারপরে লিফট লাগাবে তো সেখানে মেকানিক্যাল, অথবা সেন্ট্রাল এসি করবে বা এসি কতটুকু সাইজ লাগবে সেইখানেও দেখা যাচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগছে। তার মানে একটা কনভার্জেন্স লাগবে, ঠিক আছে। তার মানে সেখানে এই যে গ্রুপের কথা বলা হয়েছে, যেখানে যে গ্রুপের কথা বলা হয়েছে, এই গ্রুপটা হলো
ফলে তার একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে এবং দে এনজয় দি ওয়ার্ক। আর ফ্লোরম্যান ডিফাইন করছেন ইঞ্জিনিয়ারিং প্রোভাইডস দ্য মোস্ট ফ্রিডম অফ অল প্রফেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান অনারেবল প্রফেশন। এটা তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য যে ইঞ্জিনিয়ারিং প্রফেশনকে একটা অনারেবল প্রফেশন এবং ম্যাটার অফ প্রাউড হিসাবেই গণ্য করা হয়। তো যেখানে মানুষের সম্মান জড়িত থাকে তো সেখানে দায়বদ্ধতাও থাকে, তো সেখানে এথিক্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো সেটা আমরা জানবো। ইঞ্জিনিয়ার দি ইঞ্জিনিয়ারিং প্রফেশন, হাউ দি পাবলিক ভিউজ দ্য ইঞ্জিনিয়ার্স। লোকজন ইঞ্জিনিয়ারদেরকে কিভাবে, যে ইঞ্জিনিয়ার্স আর ইউটিলিটারিয়ান, মানে কোনটা হুইচ সলিউশনস আর ফিজিবল এন্ড ইউজেবল, এটাকে বলা হয় ইউটিলিটারিয়ানস। মানে how the solutions are beneficial or better or feasible for the human or society or the company or the organizations or the owners. And engineers are always positivist. হ্যাঁ, অনেক সময় পজিটিভ কথাবার্তা আমাদেরকে বলতে হয়, তাই না? যখন অনেকটা রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি থাকে তখন লোকদেরকে সাহস দেওয়া বা কোম্পানিকে সাহস দেওয়া যে আপনি চিন্তা করবেন না, উই ক্যান সলভ দি প্রবলেম, ডোন্ট ওয়ারি। অ্যান্ড ইঞ্জিনিয়ারদেরকে আমাদেরকে কি বলা যায়? অ্যাপ্লাইড ফিজিক্স, উই আর অ্যাপ্লাইং দ্য ফিজিক্স। পিওর ফিজিক্সে তাদের কোনো অ্যাপ্লিকেশন খুব কম থাকে, তো কাজে আমরা যে ইঞ্জিনিয়ারিং দের হলো অ্যাপ্লাইড ফিজিক্স, applied physical scientist, we apply the physical role and তোমার ধরো কি বলা যায়, ফিজিক্সের যে সমস্ত রুলস এন্ড রেগুলেশনস আছে, যেমন ধরো একটা বিল্ডিং বানাবে তো বায়ু প্রবাহ আমাদের বাংলাদেশে দক্ষিণ দিক থেকে বাতাস আসে, আবার পূর্ব এবং পশ্চিম দিক থেকে রোদ আসে। তো বিশ্বের সমস্ত জায়গায় ঘরগুলা বিল্ডিং গুলা হইলো পূর্ব পশ্চিমে লম্বা থাকে এবং উত্তর দক্ষিণে খোলা থাকে। কেন? যাতে রোদটা ডাইরেক্ট ঘরের ভিতরে না পড়ে, এইটা একটা সাধারণ রোল। বাংলাদেশে যদি দক্ষিণ দিক থেকে বাতাস আসে, এই জন্য আমাদের দেশে সাধারণত দক্ষিণ পূর্বমুখী করে ঘর দেওয়া হয়, যাতে করে তাহলে এই সমস্ত অ্যাপ্লাইড ফিজিক্স এবং ভালো আলো বাতাস আসে, তার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে এই সমস্ত ফিজিক্স, তাহলে লাইট কম ইউজ হবে, তাহলে বিদ্যুৎ বিল কম আসবে, এই সমস্ত বিষয়, এই যে ফিজিবিলিটি এন্ড দি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। This rule does not mesh all with the overarching social science bias of the public. এখন এই যে রুলগুলা, এইটার সাথে সোশ্যাল সায়েন্সের কিছু কিছু ম্যাটার জড়িত থাকে। যখন ধরো একটা ব্রিজ বানাবে সেখানে পাবলিকের জড়িত আছে, রাস্তা বানাবে সেখানে পাবলিক, তো তাহলে দিস রুল ডাজ নট মেশ এই সমস্ত বিষয় পাবলিকের সাথে আবার যেন এটা কনফ্রন্টিং এ না আসে, সেটাও একটা বিষয়। এবং ইঞ্জিনিয়ার্স হইলো রেশনাল মানে হলো যৌক্তিক, প্র্যাগম্যাটিক মিন্স ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল, লজিক এন্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচেস টু প্রবলেম সলভিং টেন্ড টু ডিফারেন্সিয়েট দি ইঞ্জিনিয়ার ফ্রম দি পাবলিক। তো আমরা ইঞ্জিনিয়াররা কি পাবলিক? না, আমরা পাবলিক না, আমরা ইঞ্জিনিয়ার। তো আমাদের পাবলিকের থেকে ডিফারেন্সটা কোথায়? উই আর অলওয়েজ লজিক্যাল, প্র্যাগম্যাটিক মিন্স প্র্যাকটিক্যাল, রেশনাল মিন্স দ্য যৌক্তিক, যেটা রিয়েলি প্রয়োজন, রিয়েলি নিড, এই সমস্ত বিষয়। and these differentiate from the engineers from the people or public. একটা পরবর্তী স্লাইড একটা টেবিল আছে যে ইঞ্জিনিয়ারিংটা কি পরিমাণ লোকদের কাছে প্রফেশন হিসেবে কতটুকু পপুলার, সেইটার একটা রেটিং আছে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই যে দেখো এখানে হলো 2003, 2099, এটা আমেরিকার একটা র্যাঙ্কিং, যে দেখা যাচ্ছে নার্স, একটা হসপিটালে যদি 10 জন ডাক্তার থাকে তো একজন ডাক্তার পাশে 3 জন 2 জন করে পর্যন্ত নার্স লাগে। এই জন্য নার্স ছিল বেশি হেলথ কেয়ারে। তারপরে ডক্টরস, তারপরে ভেটেরিনারিয়ানস, এটা হলো ওই যারা লাইভ স্টক অর্থাৎ পশুপালন বা এই বিষয়ে যারা করে। তারপরে ফার্মাসিস্ট,
ডাক্তারদের ওই যে আমাদের দেশে যদি প্রচলিত নাই, কিন্তু আমেরিকাতে তোমার ডাক্তার যে প্রেসক্রিপশন করবে সেটা ডাক্তাররা শুধু জেনেরিক নাম লিখবে, ফার্মাসিস্টরা তখন তাদের কাছে ওই প্রেসক্রিপশনটাকে কনভার্ট করে কোন কোম্পানির কোনটা সেটা তখন তারা এটাকে ইয়ে করে দেয়। ওটা ওদের দেশের রোল। তারপরে ডেন্টিস্ট, কলেজ টিচার্স, ইঞ্জিনিয়ারিংটা ছিল কত 1 2 3 4 5 6, এটা ইঞ্জিনিয়ারিং ছিল 2003 হইলো 7 নম্বর পজিশনে ছিল, ঠিক আছে 7 নম্বর পজিশনে ছিল, কিন্তু 2001-এ কিন্তু এটা বেশ ভালো পজিশনে ছিল। তখন 2001-এ তখন এটা 2001 এটা 6 নম্বর পজিশনে ছিল, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর অন্যান্য পুলিশম্যান, ক্লারিক্যাল জবস, সাইকিয়াট্রিস্ট, ব্যাংকার্স, চিরোপ্র্যাক্টরস, এটা হলো একটা ধরো বিশেষ ধরনের চিকিৎসা, যেমন ধরো আয়ুর্বেদিক অথবা ওই যে আকুপাংচার, এই জাতীয় চিকিৎসা একটা ট্রেডিশনাল। তারপর গভর্নর, স্টেট গভর্নর, জার্নালিস্ট, সিনেটরস, বিজনেস এক্সেস, কংগ্রেসম্যান, লয়ার্স, স্টক ব্রোকার্স, অ্যাডভার্টাইজিং প্র্যাকটিশনার্স, ইন্স্যুরেন্স সেলসম্যান, এইচএমও ম্যানেজার্স। এইচএমও ম্যানেজার্স হলো হোম ম্যানেজমেন্ট অফিস বলে। এটা হলো ধরো যে কোনো ধরনের সার্ভিস আমাদেরকে দিবে, আমরা কাজের লোক চাইলাম, কাজের লোক দিবে। যদি কোনো অন্য কোনো সার্ভিস চাই, যে কাঠমিস্ত্রি দরকার, কাঠমিস্ত্রি দিবে। এরকম সার্ভিসের জন্য অনেক দেশে এরকম কোম্পানি আছে, তারা তোমার যদি বলো যে আমাদের 50 জন শ্রমিক, আমাদের দেশে তো হয়তো বাজার থেকে এই শ্রমিকদেরকে নিয়ে আসতে হয়। একটা তুমি বিল্ডিং করবা, সেদিন ঢালাই দিবা, সেদিন হয়তো কর্মচারী লাগবে, তো তাদেরকে তখন বাজার থেকে নিয়ে আসে, অথবা লেবার সর্দারের কাছ থেকে বলে তারা টেলিফোনে অনেক সময় জোগাড় করে নেয়। এনিওয়ে, তো ওদের দেশে প্রতিষ্ঠিত এরকম ম্যানেজার্স আছে বা ম্যানেজমেন্ট অফিস আছে, হোম ম্যানেজমেন্ট অফিস, যে তারা এই যে কোনো ধরনের সার্ভিস, তোমার শ্রমিক লাগবে শ্রমিক দিবে, এরকম। কার সেলসম্যান, তার মধ্যে ইঞ্জিনিয়ারিংটা ছিল একটা ভালো র্যাঙ্কিং এ ছিল। What is engineering? Ethics, the study of the moral issues and decisions confronting individuals and organizations engaged in engineering. তার মানে ethics that related to engineering services and engineering professions, এবং moral issues, সেটাকে engineering ethics বলতে study of related to questions about the moral ideals, characters, policies and relationships of people and corporations involved in technological activity. যত টেকনোলজিক্যাল অ্যাক্টিভিটি আছে তার সাথে কর্পোরেশন, পলিসি, ক্যারেক্টার্স, আইডিয়ালস, মরাল ক্যারেক্টার্স, এই সমস্ত কিছুর একটা একটা কি বলা যায়, যেটা সবচেয়ে বেস্ট এই জিনিসটা এই এথিক্স এর আওতায় চলে আসে। যেটা সবচেয়ে বেটার হয়, যে যে সার্ভিস নিচ্ছে তারও ভালো হয়, আবার কর্পোরেশন, যে কর্পোরেশন এই সার্ভিসটা দিচ্ছে তাদেরও জন্য ভালো হয় ইন টার্মস অফ টেকনোলজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা যে সার্ভিস দিব, বিল্ডিং ডেভেলপমেন্ট অথবা কম্পিউটার সায়েন্সে যদি আসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, অথবা কোনো যেমন ল্যান্ড কানেকশনস হোক, যাই হোক, নেটওয়ার্ক সার্ভিস হোক বা এই জাতীয় যত ধরনের সার্ভিস হোক, সেইখানেও এই এথিক্সটা অত্যন্ত জরুরি, ইম্পর্টেন্ট। এথিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং, হোয়ার দ্য এথিক্যাল ইস্যুস ক্যান অ্যারাইজ। কোথায় এথিক্যাল ইস্যু? এটা কনসেপচুয়ালাইজেশন। প্রথমেই তো বিল্ডিং ডিজাইন হয় না, প্রথমে কি হয়, এক ধরনের মানুষ একটু চিন্তা ভাবনা করে, একটা থিওরিটিক্যাল একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করা যাচ্ছে, এখানে আমরা ঘর করব, এখানে দোকান করব। একটা বাড়ি করলেও মানুষ চিন্তা করে যে এখানে দোকান হতে পারে, এখানে এই হতে পারে, এরকম একটা কনসেপচুয়াল ডিজাইন, কনসেপচুয়ালাইজেশন। তারপরে হলো ডিজাইন, তারপরে ডিজাইনের পরে ওই জিনিসের টেস্ট করতে হয়, যদি প্রোডাক্ট হয় তাহলে তার ম্যানুফ্যাকচারিং, তারপরে সেটা সেলস, এবং তার আফটার সেল সার্ভিস। এই সমস্ত জিনিস হলো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই এথিক্যাল ইস্যুস জড়িত। সুপারভিশন অফ দ্য প্রজেক্ট টিমস, অনেকটা প্রজেক্ট যদি হয় তাহলে বড় বড় কোম্পানি করে কি, এটা এটা কে দিয়ে দেয়, কোনো কন্ট্রাক্টরদেরকে দিয়ে দেয় যে এটা আমাদেরকে করে দাও। তখন সেই ক্ষেত্রে সেটার সুপারভিশন এবং প্রজেক্ট টিমস এর একটা একটা বিষয় থাকে। তো সেখানে কি কি বিষয় এথিক্যাল বিষয় হলো, সময়ের টাইমলাইন, তারপরে বাজেট, এক্সপেকটেশন, ওপিনিয়নস এন্ড জাজমেন্ট, এই সমস্ত বিষয় মিলেই এই প্রত্যেকটা বিষয়েই আমাদের এথিক্স এর বিষয়। প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টটা আনসেফ কিনা, অথবা যে পরিমাণ ব্যবহার এটা হওয়ার কথা ছিল, দেন ইফ ইট ইজ লেস ইউজফুল হয়,
তাহলে সেই ক্ষেত্রেও এথিক্স এর একটা ম্যাটার থাকে, যে জিনিসটা, যে প্রোডাক্টটা তৈরি হলো সেটার, যেমন বিল্ডিং বানালো, সেটা লাইফ টাইম হওয়ার কথা 100 বছর, কিন্তু দেখা গেল সেটা 100 বছর টিকলো না, 30 বছর পরে এটা আনইউজেবল হয়ে গেল। অথবা কোনো প্রোডাক্ট তৈরি হলো তো সেটা আনসেফ, সেটা ব্লাস্ট হতে পারে অথবা ক্র্যাক হতে পারে, বিল্ডিং হলে ক্র্যাক হতে পারে, এই সমস্ত জিনিস। ডিজাইন ফর অ্যাবসোলেন্স, কিছুদিন পরে এটা আনইউজেবল হয়ে গেল, অ্যাবসোলেন্স মিন্স আনইউজেবল, এটা একটা বিষয়। ইনফেরিয়র ম্যাটেরিয়ালস অর কম্পোনেন্টস, যে ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করলাম সেটা ভালো না, লো কোয়ালিটির বালি ব্যবহার করলো, লো কোয়ালিটির ইটের মধ্যেও তো অনেক ধরন আছে, তাই না? তো লো কোয়ালিটির ইট দিল, লো কোয়ালিটির বালি দিল, লো কোয়ালিটির সিমেন্ট, সিমেন্টের মধ্যেও ভালো 1 নম্বর সিমেন্ট আছে, 2 নম্বর সিমেন্ট আছে, এরকম। আনফোরসিন হার্মফুল ইফেক্টস অফ সোসাইটি, ইঞ্জিনিয়ারিং বুঝতেছে যে এটা যদি করি তো এরকম এলাকাতে বায়ু দূষণ হবে বা সামথিং একটা হবে, তো সেই বিষয়গুলাও এই ইঞ্জিনিয়ারিং এথিক্স এর সাথে জড়িত। আদার ফিল্ডস অফ এথিক্স আর ক্রিটিক্যাল, যদিও এটি ইঞ্জিনিয়ারিং সাথে জড়িত না, কিন্তু এগুলাও তাদেরও ইথিক্স আছে, যেমন কি কি আছে, মেডিকেল এথিক্স, তারপরে লিগ্যাল এথিক্স, বিজনেস এথিক্স এন্ড সায়েন্টিফিক এথিক্স, and applied ethics domain rather than theoretical analysis of philosophy. তো আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হলো applied ethics. Engineering occurs at the convergence of technology. Convergence means the mixture or the এটাকে বলা হয় যে কি বলা যায়, it is called the make them all together. সেটা কি টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এথিক্সটা লাগবে যে টেকনোলজির কনভার্জেন্স, তারপরে সোশ্যাল সায়েন্স, এলাকার লোকজন বা ওয়ার্কারদেরকে নিয়ে কাজ আছে, এবং সাথে সাথে এটা বিজনেসও তো লাগবে, আমার এখান থেকে তো ইনকাম হতে হবে, তাই না? তা নাহলে তো বিল্ডিং দিয়ে কাজ হবে না। তো এগুলা বিষয় ইঞ্জিনিয়ারিং ইজ ডান বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। ইঞ্জিনিয়ারিংটা যেটা হবে সেটা লোকেই তো তৈরি করবে, তাই না? এবং এটা তাদের বেনিফিট, ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল or the users. Engineers' decision have an impact on all three areas in the confluence. এই যে বিষয়, যে টেকনোলজি, সোশ্যাল সায়েন্স এন্ড বিজনেস, এদের মধ্যে একটা 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 কম্বিনেশন লাগবে। The public nature of engineers work ensure that ethics will always play a role. এই সমস্ত ক্ষেত্রে এথিক্সটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যাতে লোকজনেরও ক্ষতি না হয় আবার প্রতিষ্ঠানেরও ক্ষতি না হয়, সেই বিষয়গুলা মিলিয়েই এথিক্স এর বিষয় আসছে। ইফেক্টস অফ ইঞ্জিনিয়ার্স অন এথিক্যাল ডিসিশনস, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো যে প্রোডাক্ট এন্ড সার্ভিস, তার মানে এটা প্রোডাক্ট এন্ড সার্ভিসের ক্ষেত্রে এটা সেফটি, প্রোডাক্ট শুড বি সেফ এন্ড ইটস ইউটিলিটি উড বি হায়ার, এবং who will be the beneficiary, কোম্পানি এবং the stakeholder, যারা এটা ব্যবহার করছে তাদেরকে স্টেক হোল্ডার বলে। তো কোম্পানিরও যাতে বেনিফিট হয় আবার স্টেক হোল্ডারও যাতে লুজার না হয়, সেটার একটা এখানেও একটা এথিক্যাল ইস্যু জড়িত। পাবলিক এন্ড সোসাইটি বেনিফিট অফ দি পিপল, এটা এনভায়রনমেন্টাল ইস্যু। দেখা গেলো যে এটা হলো তার জন্য একটা এনভায়রনমেন্টাল ইফেক্ট হলো, একটা বড় বিল্ডিং করছি, তো সেই বিল্ডিং এর জন্য গর্ত করতে গিয়ে আশেপাশের 10টা বিল্ডিং সবগুলা ক্র্যাক করে গেল বা সেই গুলো ধসে পড়ার মতো হলো, তাহলে সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মানে এনভায়রনমেন্টাল পলিউশন হলো বা এরকম কয়েকটা বিল্ডিং এ ভেঙে পড়লো অথবা রাস্তা ভেঙে পড়লো, সেই ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইফেক্ট এটা দেখার বিষয় আছে। দি প্রফেশন হাউ দি পাবলিক ভিউজ ইট, এই যে প্রফেশনটা, এটা পাবলিক কিভাবে ভিউ করে সেইখানেও একটা বিষয় থাকে। এবং দি ল, এর সাথে কি কি ল এন্ড লেজিসলেশন মানে আইন, এবং লও বোঝা যায় যে রুলস এন্ড রেগুলেশনস, এইগুলা এফেক্ট দ্য প্রফেশন এন্ড ইন্ডাস্ট্রি। এই ল এন্ড রেগুলেশন জেনেই আমাকে কাজ করতে হবে এবং সেগুলো কিছু কিছু জানতে হবে। একটা বিল্ডিং করবে কতটুকু জায়গা ছেড়ে করতে হবে, ওই ডিজাইন করার সময়ই এই ইঞ্জিনিয়ারকে করে দিতে হবে। এমন না যে 4 কাঠার উপরে বিল্ডিং ডিজাইন করে দেবে, তা না। যে কোড অফ বিল্ডিং করার যে কোড আছে তার মধ্যে যে 2.5 ফিট বা 2 ফিট করে ছেড়ে দিয়ে বিল্ডিং শুরু করতে হয়, তো সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। Typically, good ethical decisions may be just that good, but rarely great or ideal. তাহলে সবকিছু 100% গুড হবে তা না, কিন্তু বেটার হয়, একবারে বেস্ট না
আবার ব্যাডও না, কিন্তু একটা মডারেটলি বেটার হয়। উইল নট অলওয়েজ বি দ্য বেস্ট ইন্টারেস্ট, একবারে 100% ইন্টারেস্ট সব স্টেক হোল্ডারদের সবাই একদম স্যাটিসফাই হবে এমন না। তো তাদের একটা মাঝামাঝি অবস্থানে নিয়ে আসাটাও ইঞ্জিনিয়ারিং এথিক্স এর আওতার মধ্যে পড়ে। তাইলে বাট আর অটোমেটিক বাট রিকোয়ার থট অফ কি কনসিডারেশন, ইভ্যালুয়েশন এন্ড কমিউনিকেশন। অনেক সময় কনভিন্স করতে হয় স্টেক হোল্ডারদেরকে যে আপনি যদি এত কম খরচে করতে চান তাহলে কিন্তু এই সমস্যা, আপনি এগুলো যদি কনসিডার না করেন তাহলে কিন্তু এই প্রবলেম হতে পারে। তো এগুলো তখন তখন নেগোশিয়েট করে স্টেক হোল্ডার অথবা কোম্পানি নিজের কোম্পানি অনেক সময় না বুঝে তখন বসদেরকে বোঝাতে হয় যে বস এরকম না করলে হবে না, এখানে পরিবেশটা ভালো নয়, সেখানে একটা রাস্তা আছে অথবা খাল আছে, তো সেটাকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, এইগুলাই এথিক্স এর সাথে জড়িত। তখন ইঞ্জিনিয়ারদেরকে ডুয়াল রোল প্লে করতে হয়, পাবলিকদেরকেও হ্যাপি রাখতে হবে, আবার যে স্টেক হোল্ডার যে মালিক তাকেও আবার আবার তোমার কেউ করতে হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই হলো ইঞ্জিনিয়ারিং এথিক্স। আচ্ছা, engineering code of ethics has three components: fundamental canon of principle, which articulate best components of their engineering. Ethical engineering, যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো বেসিক কম্পিটেন্স অফ ইঞ্জিনিয়ারিং, ফান্ডামেন্টাল ক্যানন এন্ড প্রিন্সিপল। কি রুলস এর ভিত্তিতে আমাদের ইঞ্জিনিয়ারিং এই আমি কার্যকলাপগুলো আমরা পরিচালনা করবো, তার ফান্ডামেন্টাল রুলস and the rules of practice which clarify the specify in detail the fundamental canons. একটা ফান্ডামেন্টাল রুল থাকবে, সেটার ডেসক্রিপশন থাকবে রুলস অফ প্র্যাকটিস এন্ড প্রফেশনাল অব্লিগেশন হুইচ এলাবরেট দ্য অব্লিগেশনস দ্যাট ইঞ্জিনিয়ার্স হ্যাভ। এটা পাবলিক বলে দিল যে আমার এত স্কয়ার ফিটের বাড়ি বানাই দেন, কিন্তু সেটা ইঞ্জিনিয়ার দেখলো যে এটা কান্ট্রির যে রুল আছে বা আমাদের যে কি বলে রাজুক ইত্যাদির যে রুলস আছে তার সাথে ই করে না। রাস্তার পাশে বাড়ি হইলে একটা এক ধরনের রুল আছে, ভিতরে বাড়ি হলে তার জন্য একটা রুল আছে। এই সমস্ত অব্লিগেশনস কে ফলো করে তখন কি করতে হয়, এক ধরনের এই এথিক্যাল কন্ডাক্ট তখন তাকে অ্যাপ্লাই করতে হয়। ফান্ডামেন্টাল ক্যাননস অফ এথিক্স, ইঞ্জিনিয়ার্স ইন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য প্রফেশন ডিউটিস শ্যাল, এক হলো হোল প্যারামাউন্ট অফ দ্য সেফটি। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা মেইন ক্যানন অফ এথিক্স, সেটা হলো সেফটি দেখতে হবে, হেলথ হ্যাজার্ড আছে কিনা সেইখানে যাতে হেলথ হ্যাজার্ড সবচেয়ে কম থাকে, এন্ড ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক। এই তিনটা হলো ফান্ডামেন্টাল ক্যাননের তিনটা অংশ। একটা হলো সেফটি ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, তারপরে হেলথের যেন কোনো হ্যাজার্ড না হয় সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর হলো ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক এন্ড সোসাইটি। এটা পারফর্ম সার্ভিস অনলি ইন দ্য এরিয়াজ অফ দেয়ার কম্পিটেন্স। ধরো তুমি যে বিষয়ে এক্সপার্ট, তুমি সেই বিষয়ে কেবলমাত্র তুমি কি করবে, তুমি সেইখানেই তোমার তোমার এক্সপেরিয়েন্সটাকে অ্যাপ্লাই করবে। তুমি হয়তো কমার্শিয়াল ডিজাইন করোনি, কিন্তু তুমি বাড়ি ঘর ডিজাইন করো, কিন্তু কমার্শিয়াল ডিজাইন তোমার নাই, তখন তোমাকে ওইখানে তোমাকে তখন সেই ক্ষেত্রে আরেকজনের হেল্প নিয়ে করতে হবে। ঠিক আছে। পারফর্ম সার্ভিস অনলি ইন দ্য এরিয়াস অফ দ্য কম্পিটেন্স। তুমি যদি বলো যে না আমি তো আবাসিক ঘর করি, আমি মার্কেট তৈরি করি না, আর যদি করে থাকো তাহলে সেটা নো প্রবলেম। দেন তুমি হসপিটাল ডিজাইন করোনি হয়তো, তাহলে তাহলে বলতে হবে যে না হসপিটালে আমি কাজ করি, আমি মার্কেট এবং আবাসিক এরকম। অর্থাৎ তোমার কোথায় এক্সপার্টাইজ সেই বিষয়েই তুমি কেবলমাত্র তুমি আসলো আর কাজ নিয়ে নিলে এটা এটা ঠিক হবে না। তাহলে তোমাকে গ্রুপ তৈরি করতে হবে, আবার ইঞ্জিনিয়ার নিতে হবে যে নাকি ওই বিষয়ে এক্সপিরিয়েন্স, অথবা ব্রাঞ্চ করতে হবে। তুমি ঠিক আছে, তুমি বস ঠিক আছো, বাট তোমার এই যারা মার্কেট ডিজাইন করবে তাদের ওই ওই রিলেটেড একটা ব্রাঞ্চ খুলে তারা যাতে ওই লাইনে এক্সপার্ট হতে পারে, এইটাও একটা বিষয় যে তুমি ওই বিষয়ে কম্পিটেন্স কিনা সেটা একটা বিষয়। আর কম্পিটেন্স না থাকলে তাহলে কম্পিটেন্স অর্জন করতে হবে, তার জন্য যদি তোমার এক্সপার্টাইজ কম থাকে তাহলে এক্সপার্ট লোক হায়ার করে হলে তুমি যদি ওই লাইনে কাজ করতে চাও, আদারওয়াইজ তোমাকে ওইটা ছেড়ে দিতে হবে। না আমি তো একটা লোক নিতে চাচ্ছি না, তাহলে ওই কাজটা ছেড়ে দিয়ে তোমার, কারণ হলো একটা গুডউইল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমার যদি ডিজাইনটা ফল করে তাহলে এটা যেমন সোসাইটির ক্ষতি হলো, গুডউইলটা নষ্ট হলো, এটা একটা বিষয়। ইস্যু পাবলিক স্টেটমেন্টস অনলি ইন অ্যান অবজেক্টিভ অ্যান্ড ট্রুথফুল ম্যানার।
পাবলিক স্টেটমেন্ট মানে লোকদের সাথে যে তুমি অ্যাটিটিউড করবা সেটা ট্রুথফুল ম্যানার। তুমি একটা বললা, একটা করলা, আর একটা লোকদেরকে একটা ধাপ্পা বাজিয়ে দিয়ে তাদের জায়গা জমি দখল করে নিয়ে সেখানে বিল্ডিং করার জন্য তুমি প্রপোজাল দিয়ে দিলা, তো এটা এমন না হয়। অনেক সময় পাবলিকদেরকে হ্যান্ডেল করার জন্য ইঞ্জিনিয়ারদেরকে এগিয়ে এগিয়ে যেতে হয়, কিন্তু এমন কোনো কথা না বলা তো যেখানে বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, এটাও একটা ফ্যাক্টর। এটাও এথিক্স এর একটা অংশ, যে তুমি মিথ্যা কথা বলে মানুষকে আশ্বাস দিয়ে, যেটা অনেক সময় নাটক সিনেমায় দেখা যায় যে ভিলেনরা একটা এলাকা দখল করে নিচ্ছে, বস্তি দখল করে নিচ্ছে, এনভায়রনমেন্টাল ইফেক্ট তারা খেয়াল করছে না। এটা একটা বিষয়। অ্যাক্ট ফর ইচ এমপ্লয়ার অর ক্লায়েন্ট অ্যাজ ফেইথফুল এজেন্টস অর ট্রাস্ট। ধরো তুমি একটা কোম্পানির আন্ডারে কাজ করছো, তাহলে এমপ্লয়ার যে তাকে যেমনই করতে হবে, ক্লায়েন্টকেও হ্যান্ডেল করতে হবে, এমপ্লয়ারকে হ্যান্ডেল, ওই যে বলছিলাম যে বসকে যেমন হ্যান্ডেল করতে হবে, তেমনি যারা স্টেক হোল্ডার, ক্লায়েন্ট বা কাস্টমার, তাকেও হ্যান্ডেল করতে হবে অ্যাজ এ ফেইথফুল এজেন্টস অর ট্রাস্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিছুটা? অ্যাভয়েড ডিসেপটিভ অ্যাক্টস। কোন প্রকার ডিসেপটিভ মিন্স দি ডিসঅনেস্টি, এটা যাতে কখনোই কোনোভাবে ডিসেপটিভ অ্যাভয়েড ডিসেপটিভ অ্যাক্টস, এটা একটা ইম্পর্টেন্ট। ডিসেপটিভ অ্যাক্টস মিন্স দ্য ডিসঅনেস্ট অ্যাক্টস। Conduct themselves honorably, responsibly, ethically, and lawfully so as to enhance the honor, reputation, and usefulness of the profession. এই লাস্টেরটা ইম্পর্টেন্ট। তাহলে যদি ফান্ডামেন্টাল ক্যাননস কি হয়, তাহলে এটা পড়তে হবে, ফান্ডামেন্টাল ক্যাননস অফ এথিক্স অফ ইঞ্জিনিয়ারিং। তাহলে এগুলাকে একটু জানবা, ইজ ইম্পর্টেন্ট। এগুলা কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন ধরো একটা এক্সাম্পল আমাদের ডুয়েটও অনেক সময় হয় যে একটা এক ধরনের স্পেসিফিকেশন তুমি দিছো, স্পেসিফিকেশন ম্যাচ করছে না, তখন কি হয় জানো? সেটা হয় হলো যে সাপ্লায়ার তাদের সাথে যারা স্টেক হোল্ডার, ধরো ডুয়েট স্টেক হোল্ডার, তখন এই দুই গ্রুপের একটা ডিসকাশন করতে হয়। হ্যাঁ, এটা বলা হয় প্রি বিডিং মিটিং, অর্থাৎ তারা যে বিড করবে, তারা যে টেন্ডার ফেলবে, তার আগেও একটা মিটিং করতে হয় ক্লারিফিকেশনের জন্য। আমরা একটা স্পেসিফিকেশন দিছি হয়তো ইন্টারনেট দেখে, কিন্তু সেটা হয়তো মার্কেটে নাই, তখন তারা ডিসকাস করে বলে যে আপনি যে স্পেসিফিকেশন দিয়েছেন এটা এইরকম চেঞ্জ হয়ে গেছে, এখন এই 100% এই এত আরপিএম, 1300 আরপিএম দিয়ে দিয়েছে, কিন্তু সেটা 1300 আরপিএম হয়তো মার্কেটে নাই, এখন হয়ে গেছে 1400 আরপিএম বা 1450 হয়ে গেছে। তো আমরা যে 1400 দিচ্ছি তখন সেটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, 1450 হয়ে গেছে, তখন এটা চলবে কিনা এইরকম তখন নেগোসিয়েট করতে হয়। তো এরকম একটা বিষয় যদি থাকে, আর যদি অল্টারনেট হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা টেন্ডার নিয়ে নিয়েছি, কিন্তু তারপরে দেখা গেলো মার্কেট আউট একটা জিনিস, তখন এটাকে বোথ ট্রাস্ট হয়ে যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে না, তখন তাদেরকে একটু মডিফাই করে একটা ডকুমেন্ট সাইন করে তখন করতে হয়, কিন্তু ট্রাস্ট ভঙ্গ করা কখনোই যাবে না, এরকম একটা বিষয়। আর কিছু কোশ্চেন আছে, এগুলো একটু দেখে নিও। আচ্ছা, সেটা হলো, সরি, important notes about the code of ethics. It is not legally binding document, but it is something that we want engineer to memorize. এই যে ethical important issues, এটা কি একবারে ল দিয়ে যে তোমাকে বাইন্ড করতে পারবে এই যে এথিক্যাল ইস্যু গুলা, তা কিন্তু নয়। অনেক বিষয় আছে যে সেটা লিগ্যাল কিন্তু ইমরাল, এটা মানে নীতিগত ভাবে কখনো অ্যালাউ করা উচিত না, এরকম কিছু বিষয় আছে। তাহলে এইটাকে বলা হয় ইট ইজ নট এ লিগালি বাইন্ডিং ডকুমেন্ট, এটাকে বাইন্ডিং ডকুমেন্ট বলা যাবে না এথিক্যাল এথিক্সটাকে। ইট ইজ সামথিং we want engineers to understand and be able to live by as engineers. আমরা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত ডিসিশন দিব, সেটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে দিতে হবে। However, in the beginning, knowing the code is a guide to understand how to apply it. তাহলে এই যে এথিক্যাল কন্ডাক্ট যেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, তার জন্য এটা আস্তে আস্তে আমরা জানবো এবং অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ল্যারম কেস যে আমরা একটু পড়ছিলাম আগে, তো সে ল্যারম researcher catalyst at as a student at St. Joe's State University.
তারা হলো একটা 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 ইউনিভার্সিটিতে একটা করছিল, কি বলা যায়, the supervisor is Alex Smith announces that your unit must make recommendation within next 2 days on which catalyst should be used in a processing a major product. মানে প্রোডাক্টের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য একটা ক্যাটালিস্ট ব্যবহার করতে হবে, এটা 2 দিনের মধ্যে এটার একটা রিকমেন্ডেশন চাইছে। The overall consensus of the engineers is your unit based on many years of experience is that catalyst is best for the job. এখন ইঞ্জিনিয়াররা সেটা দেখলো যে ক্যাটালিস্ট এ হলো, তাদের এক্সপিরিয়েন্স থেকে আসলো যে এটা এ ক্যাটালিস্টটা বেটার, কিন্তু রিসার্চাররা বলতেছে যে না, ক্যাটালিস্ট বি হইলো মোস্ট রিলায়েবল। তাহলে বাট ইট ইজ কস্ট, কিন্তু এইটা হইলো তাদের এক্সপিরিয়েন্স থেকে দেখা গেল এটা ভালো, কিন্তু বি ক্যাটালিস্ট সায়েন্টিস্টরা বের করলো যে তারা বি ক্যাটালিস্টটা এই জন্য ভালো যে এটার দাম কম এবং এটাও রিলায়েবল। তো তখন এর মধ্যে একটা কি করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, এটা একটা বিষয়। You ask if the recommendation can be delayed a month to see if a firmer evidence can be found. Alex asked you to write up the report, leaving out the preliminary data about the catalyst B. Catalyst B এর ব্যাপারে একটা ডাটা বা প্রাইমারি টেস্ট ডাটা বের করতে বলা হয়। Says we have already taken too much time on this project. We have to be decisive and we have to look decisive. Beside, we have had a lot of experience in this area. এখন দেখা গেল যে তোমার জরুরি দরকার এক্সপেরিমেন্ট করে ইঞ্জিনিয়ারদের হইলো এটা ইউজ করতে তারা অভ্যস্ত, কারণ তারা জানে তার সম্পর্কে পুরা তথ্য তাদের আছে, কিন্তু বিটা তারা কখনো ইউজ করেনি। তাহলে তাদেরকে সেই সমস্ত তথ্য তো রেজাল্টটা দিতে হবে, রেজাল্ট বের করতে এবং তার রিপোর্ট তৈরি করতে ধরো 1 মাস লেগে যাচ্ছে, অথচ 1 মাস সময় তোমার কাছে নাই, তখন কি করবা? তখন একটা ডিসিশনে তো আসতে হবে যে না, আমরা তাহলে রিস্ক নিতে পারবো না, নতুন জিনিসের রিস্ক আমরা নেবো না। এইরকম কিছু বিষয় থাকে তখন, ঠিক আছে, একটা নতুন আইটেম সেটা আমরা ইউজ করব কি করব না, সেই সমস্ত বিষয় একটা ইম্পর্টেন্ট বিষয় থাকে। হোয়াট রেকমেন্ডেশন ডিড ইউ মেক? ডিসকাস উইথ দ্য গ্রুপ। অনেক সময় একা ডিসিশন না নিয়ে যে না তাহলে এটা করবো কিনা, তাহলে পুরো টিম অথবা টপ ম্যানেজমেন্টের সাথে আইডেন্টিফাই দি ইস্যু, কি ধরনের ইস্যু নিয়ে কথা হবে, কম্পেয়ার কোর্স অফ অ্যাকশন, তাহলে এই ক্ষেত্রে কি ধরনের প্ল্যান অফ অ্যাকশন হবে, আইডেন্টিফাই বেস্ট কোর্স অফ অ্যাকশন, তখন কোন দিকে আগাবো সেই ধরনের একটা বেস্ট অ্যাকশন যে আমরা এইটাই করতে চাই। ওয়ান অফ ইউ মে বি আস্কড টু রিপোর্ট আউট, তাহলে এগুলাকে রিপোর্ট আকারে তখন পেশ করতে হবে। এই একটা বিষয় কিন্তু আছে যে একটা নতুন টেকনোলজি, সেটা তুমি হুট করে আসলেও, যেমন কম্পিউটার সায়েন্স আছে যে তোমার একটা নতুন টেকনোলজি আসলেই কি তুমি সেটা অ্যাডপ্ট করবা কিনা, যে বলছে যে এটা সাথে সাথে নতুন টেকনোলজি আসলেই অ্যাডপ্ট করা যাবে না, কারণ সেই বিষয়ে তোমার এক্সপার্টাইজ নাই। এখন যদি সেটার এক্সপার্টাইজ হইতে তোমার লোকজন আবার তাদের ট্রেনিং করতে হবে, আবার তাদেরকে সেটার এক্সপার্টাইজ হতে হবে, এই জন্য অনেক সময় কি করে মানুষ রাতারাতি কিন্তু সবকিছু চেঞ্জ করে না, সফটওয়্যারও চেঞ্জ করে না, হ্যাঁ, হার্ডওয়্যার হয়তো কিছুটা চেঞ্জ করলেও সেটা যে প্রবলেম না হয় সেই বিষয়গুলা যে তাদের এক্সপার্ট যা আছে সেটা দিয়ে যেতে চলে, এইটাও একটা বিষয় থাকে, ঠিক আছে। এথিক্স টেস্ট প্র্যাকটিস, নলেজ ভার্সেস বিহেভিয়ার। আচ্ছা, মানুষ তো রোবট না যে তার মধ্যে প্রোগ্রাম করে দেওয়া আছে এরকম হলে প্রোগ্রাম এটা এটা হলে ডিসাইড করো, কিন্তু ইঞ্জিনিয়ার তো মানুষ, কাজে তাকে কিছু কোড ফলো করেই আগাতে হবে। ইট ইজ পসিবল টু নো দ্যাট কোড অফ এথিক্স ফর ইঞ্জিনিয়ার্স ফর বিং এ স্টুডেন্ট ইয়েট ফেল টু ফলো দেম। ইঞ্জিনিয়ার হিসাবে ধরো স্টুডেন্ট লাইফ একটা জিনিস পড়ে আছে, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় সেটা অ্যাপ্লাই করা যায় না, কারণ বই পুস্তকের একটা নলেজ, ওই যে আগের স্লাইডে যে বললাম যে দেখা গেল সেটা প্র্যাকটিক্যালি পাওয়া যাচ্ছে না বা মার্কেট আউট, সেটা বিদেশ থেকে আমদানি হতো, হয়তো সরকার সেখানে ভ্যাট বসাইছে বা ট্যাক্স বসাইছে, সেটার দাম বেড়ে গেছে। তো এরকম অনেক বিষয় আছে, থিওরিটিক্যালি একটা পড়ে আসছি, এখন প্র্যাকটিক্যালি এসে দেখা গেল সেটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে এইরকম একটা কেসও ঘটতে পারে। এথিক্যাল বিহেভিয়ার ইজ অ্যাবাউট প্র্যাকটিস এন্ড ভার্চু, ইট ইজ অ্যাবাউট গোয়িং বিয়ন্ড দি কোডস এন্ড প্র্যাকটিসিং বিহেভিয়ার দ্যাট লিডস টু অ্যান এথিক্যাল লাইফ। মানে যাতে আমাকে বেস্ট প্র্যাকটিসে আমাকে প্রসিড করতে সহায়তা করে, এই জন্য আমাকে জ্ঞান এবং তার প্র্যাকটিসটা আমরা কি করব, আমার নলেজ যে আছে সেইটার সাথে প্র্যাকটিসের একটা সমন্বয় ঘটাতে হবে, এটাই হলো আমাদের এথিক্স এন্ড নলেজ এন্ড বিহেভিয়ার। এক্সাম্পল অফ ইন্টিগ্রিটি মিনস দি দক্ষতা,
সেটা হলে building has structural integrity when it is designed in a way such that it appropriately responds to the stresses and loads that is designed to act under. তাহলে স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে এটাকে ইন্টিগ্রিটি কি, যে এটা যে লোড হবে, কি পরিমাণ লোক এখানে উঠানামা করবে, কি পরিমাণ লোক সেখানে, সেটা মার্কেট হয় তাইলে কিরকম, মসজিদ হলে কিরকম, তারপরে এটা যদি স্টেশন হয়, এটা যদি দুতলা তিনতলা হয় তাহলে কিরকম, এগুলো একটা ইম্পর্টেন্ট বিষয়। জাস্ট এ বিল্ডিং ক্যান হ্যাভ পুয়ার ইন্টিগ্রিটি অর গুড ইন্টিগ্রিটি। তাইলে বিল্ডিং এর যেমন একটা ইন্টিগ্রিটি খারাপ হইতে পারে, মানুষের ক্ষেত্রেও তাই। তুমি কাকে নিচ্ছ তাহলে তার ইন্টিগ্রিটিটা যাচাই করতে হবে, তার দক্ষতা এবং তার সততা, অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি, এটাকে ইন্টিগ্রিটি বলে। তার দক্ষতা কতটুকু এটা অবজার্ভ করতে হয়। এই জন্য বেশিরভাগ চাকরিতে একটা প্রবেশন পিরিয়ড বা টেম্পোরারি পিরিয়ড থাকে, যে যদি হয় তাহলে তাকে পার্মানেন্ট করবে, আর তা নাইলে তাকে বাদ দিয়ে নতুন লোককে নিয়োগ দেওয়ার চেষ্টা করে তখন। ঠিক আছে, এগুলো দেখবা। Which of the following ensure the behavior is ethical? Following the law, acting in the best interest of the society, following non-legal standards for socially appropriate conduct. তো এই ক্ষেত্রে কি হবে? Following the law, এটাও মানতে হবে, acting in the best interest of the society, following non-legal standards for society appropriate conduct. এটা ওই সবগুলাই মনে হচ্ছে যে following non-legal স্ট্যান্ডার্ডস ফর সোশিয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কন্ডাক্ট, এটা একটা কোশ্চেন দিছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু দেখো, কিছু জিনিস আছে লিগাল এন্ড মরাল, আর একটা আছে লিগাল কিন্তু ইমোরাল, আইনগতভাবে চলে বাট ইমোরাল। লিগাল এন্ড ইললিগাল এন্ড মরাল, ইললিগাল এন্ড ইমোরাল আমরা এক্সাম্পল দেখবো একটু পরে। লিগাল এন্ড মরাল, ডিজাইনিং এ সিস্টেম টু বি সেফ, এটা লিগাল এন্ড মরাল। লিগাল ইমোরাল, উইং দ্য স্লেভ, আগের জামানাতে যেমন স্লেভ অর্থাৎ গোলাম বা স্লেভ যে ছিল সেটা কিন্তু লিগাল ছিল, কিন্তু এটা ইমোরাল ছিল। আইনগতভাবে সেটা অ্যালাউ ছিল ইন দ্য ইউএস আর অন্যান্য দেশে, অনেক দেশে এটা অ্যালাউ ছিল, কিন্তু এই লোকদেরকে পশুর মতো অ্যাটিটিউড করা, এটা কি ছিল, এটা ইমোরাল ছিল। ইললিগাল বাট মরাল, যেমন নো পার্কিং জোনে তুমি গাড়ি থামায় কি করতেছে, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সেবা শুশ্রূষা করতেছে, এটা ইললিগাল, কিন্তু এটা একটা মরাল ডিসিশনস। ইললিগাল এন্ড ইমোরাল, কিলিং অ্যান ইনোসেন্ট পারসন, এটা হলো ইললিগাল এন্ড ইমোরাল। এই জাতীয় কিছু এক্সাম্পল আছে। প্র্যাকটিসিং এথিক্স অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে কিছু কোড অফ এথিক্স আছে, যেমন তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, তাহলে তোমাদেরও তো কিছু কোড অফ এথিক্স আছে। এটা আমেরিকান সিনেটে পলিসি S072 নামে পরিচিত। এটা দি স্যান জোস স্টেট ইউনিভার্সিটি একাডেমিক ইন্টিগ্রিটি পলিসি রিকোয়ার্স দ্যাট ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের এই পলিসিগুলো মেনে চলতে হবে। তার মধ্যে একটা নো দ্য রুলস দ্যাট প্রিজার্ভ একাডেমিক ইন্টিগ্রিটি এন্ড অ্যাবাইড বাই দেম এট অল টাইমস। যেমন তুমি একটা চাকরি নিবা অথবা কোনো ইউনিভার্সিটিতে জয়েন করবা, কাইস্টে তো ছিল পুরো একটা 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 মানে তাকে একটা সাইন করতে হতো যে আমি সকল রুল মানবো, ভবিষ্যতে যত ঋণ প্রণীত হবে, এরকম। আমরাও যে অনেক চাকরিতে জয়েন করি, এখানে লেখা থাকে আমি ভবিষ্যতে যত রুল ডুয়েট অ্যাপ্লাই তৈরি করবে সেগুলো মানতে বাধ্য হব, এরকম একটা কথা বলা থাকে। ঠিক আছে, তো এইটা একটা বিষয়। নো দ্য কনসিকুয়েন্স অফ ভায়োলেটিং দ্য একাডেমিক ইন্টিগ্রিটি, একাডেমিক ইন্টিগ্রিটির যে বিষয় আছে সেটা যদি ভায়োলেট করা হয় তাহলে তার শাস্তি কি হবে এটা জানতে হবে। নো দ্য আপিল রাইটস and the procedures to be followed the event of an appeal, কোন একটা ভুল হয়ে গেলে তার একটা আপিলের ব্যবস্থা থাকতে হবে এবং সেটা কিভাবে সম্ভব সেটাও জানা থাকতে হবে। ফস্টার একাডেমিক ইন্টিগ্রিটি এমন পিয়ার্স, দুইজনের মধ্যে একাডেমিক ইন্টিগ্রিটি কিভাবে বজায় থাকবে সেইটারও কিছু রুলস আছে, দুই বা ততোধিক লোকের সাথে। যেমন প্রিয়াম্বল কিছু রুলস আছে, যেটা হলো শুরুতেই করতে হবে। ইউনিভার্সিটি emphasizes responsible citizenship and an awareness of ethical choices inherent in the human development. হিউম্যান ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত এথিক্যাল চয়েস আছে সেটা রেসপন্সিবল সিটিজেনশিপের জন্য
যাতে রেসপন্সিবল সিটিজেন হিসেবে বেড়ে ওঠে এবং এথিক্যাল চয়েস ইন হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষ সমাজের জন্য যেটা ভালো সেটাকে ফলো করতে হবে স্টুডেন্টদেরকে। একাডেমিক অনেস্টি এন্ড ফেয়ারনেস, তার মানে তুমি একাডেমিক্যালি সেখানে ফেয়ার থাকতে হবে, ঠিক আছে। দোজ হু ডিপেন্ড আপন দি ইন্টিগ্রিটি অফ দি ইউনিভার্সিটিজ কোর্সেস এন্ড ইটস ডিগ্রিজ, ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাপ্রোচ অ্যালাউ আমাদেরকে অ্যাপ্লাই করা যাবে না। ইউনিভার্সিটি ডিগ্রিজ আর কম্প্রোমাইজড এন্ড দি পাবলিক ইজ ডিফ্রডেড if faculty members or students knowing or unknowingly allow dishonest acts to be rewarded academically, একটা অন্যায় কাজ করছে তাকে আমরা তাকে অ্যালাউ করলাম কারণ সে নেতা। তো এই সমস্ত বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। প্লেজারিজম এবং চিটিং নাম শুনছো কিনা? প্লেজারিজম বলা হয় কারো জিনিস নিজের নামে চালিয়ে দেওয়া, চিটিং মানে অন্যের জিনিস কপি করাকে চিটিং বলে। মেনি কম্পোনেন্টস গো ইনটু বিং এ গুড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, অনেকগুলো বিষয়, তার মধ্যে একটা কি, one of the most important as reflected by the course of ethics of engineering to be competent in your field of engineering, তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়বা তো ইঞ্জিনিয়ারিং নলেজটা তোমার থাকতে হবে, মানে না পড়ে নকল করে পাস করবে এটা হবে না। To be competent it is necessary that they actually knows what they claim to know, তুমি ধরো বিএসসি ইঞ্জিনিয়ার হলা তাহলে তোমার বিএসসি ইঞ্জিনিয়ারিং এর নলেজ থাকতে হবে, এটাকে বলা হচ্ছে, তুমি নকল করে পাস করছো এটা হবে না। Providing to others that you know what you are supposed to know requires certification through a degree, আমরা যে যে ডিগ্রিটা অর্জন করব সেইটা ডিগ্রিটা যেন ভুয়া না হয়, অর্থাৎ আমি পড়েই পাস করছি, যে ক্রেডিট বা যে যে ইয়েটা অর্জন করছি সেটা যেন আমার কি হয়, আমার এটা এটা প্রপার হয় এবং সার্টিফিকেট যেটা পাইছি সেটা সেটা আমার নলেজের সাথে কোহেরেন্ট হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কিছু স্টুডেন্টদের মধ্যে অ্যানালাইসিস করে দেখা গেছে আমেরিকা 70% স্টুডেন্টসই কোনো না কোনো ভাবে হয়তো কথা বলছে অথবা নকল করছে, এরকম দেখা গেছে। 90% স্টুডেন্ট হু সেড দে চিটেড হোয়ার নেভার কট, হয়তো টুকটাক কিছু করছে নকল, নকল বলতে হয়তো পাশের জনের সাথে কথা বলছে, এইটাও কিন্তু অনুচিত। An average of 75 college students report cheating sometime during their college career, দেখা যায় যে রিপোর্ট একজনের আরেকজনের কপি করে দিচ্ছে, বাস্তবে কিন্তু রিপোর্ট কপি করাটাও আনএথিক্যাল, কারো রিপোর্ট আমি কপি করে লিখে দিলাম তাহলে এটাও আনএথিক্যাল, যদিও অনেক সময় স্টুডেন্ট এটা করে থাকে কিন্তু এটা আনএথিক্যাল। একাডেমিক ডিসঅনেস্টি, ওই যে চিটিং, এই যে সেন্ট জোস স্টেট ইউনিভার্সিটিতে চিটিং ইজ অ্যান অ্যাক্ট অফ অবটেইনিং অর অ্যাটেম্পটিং টু অবটেইন ক্রেডিট অর একাডেমিক ওয়ার্ক থ্রু ইউজ অফ এনি ডিসঅনেস্ট ডিসেপ্টিভ অর ডিফলেন মিনস, যে কোনো ভাবে যদি আমি আমি যে গ্রেড পাইলাম সেটার মধ্যে যে ক্রেডিট পাইলাম সেটা যদি কোনোভাবে নকল করি অথবা সামহাও কারোটা কপি টপি করে যদি আমি পাস করি তাহলে এটা চিটিং হবে। Cheating is wrong. Cheating also undermines the work of the fellow students who are honest. তাইলে যারা ভালো স্টুডেন্ট যে নকল করে না তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে কিন্তু আন্ডারমাইন করা হচ্ছে, তাদেরকে ডিমোরালাইজ করা হচ্ছে, যে তারা এগোতে পারছে না, ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারতেছে না, তার চেয়ে খারাপ স্টুডেন্ট পড়াশোনা করে না এমন ছেলে ভালো করে ফেলতেছে, তো এই ধরনের জিনিস, এই জন্য চিটিং ইজ রং। When you cheat, all the other students who didn't cheat are penalized. অনেক সময় হয় যে সবাইকেই শাস্তি দেওয়া হলো, তাহলে যারা না কি বলে যে নাকি চিট করে নাই, যে নকল করেনি, সেও অনেক সময় পেনাল্টি পাওয়া যায়, পুরো ক্লাসকে দেখা যায় শাস্তি দেওয়া হয়। তো এর ফলে দে এন্ড আপ গেটিং লোয়ার গ্রেডস, স্টুডেন্ট হু ডিডন্ট চিট আর পেনালাইজড, এই পেনালাইজ হওয়ার ফলে একটা ভালো ছাত্র অনেক সময় লোয়ার গ্রেডস পায় অথবা স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে যায়, এরকম একটা ব্যাপার ঘটতে পারে। চিটিং এর ক্ষেত্রে যে শাস্তি হয়, যেমন আমাদের দুইটি তো এরকম হয়েছে যে 1 বছরের জন্য 2 বছরের জন্য এক্সপেল হয়ে গেছে, তো সে হয়তো নকল করছে যেভাবে হোক, লেখে হোক সামথিং, তো সেইটাও একটা বিষয়, তো তাকে পেনালাইজ করতে হবে। এখন অনেক সময় আগের জামানায় বা অনেক সময় হয়তো যে নকল করে সে আরেকজনের টেবিলের নিচে ফেলে দিচ্ছে, তো সে তখন ধরা পড়ে গেল, সামনের জন সে নকলই করে নাই, তখন এগুলো তখন হয়তো অনেক সময় তাড়াতাড়ি করে টিচাররা বা যারা রেসপন্সিবল তারা যদি একজন নির্দোষকে শাস্তি দেয়, এটাও একটা খারাপ হবে, এটাও একটা বিষয়। চিটিং ভার্সেস টিম ওয়ার্ক,
একটা হলো চিটিং, তুমি দেখে দেখে করে দিলা, কিন্তু যদি তুমি 3 জনে মিলে বা 4 জনে মিলে একটা সলভ করলা, সলভ করার পরে নিজেদের মতো করে লিখে জমা দিলা, তাহলে এটা কিন্তু তখন চিটিং নয়। যে তোমরা প্রথমে বসে যার যার প্রত্যেকটা খাতার মধ্যে এটাকে সলভ করে সলিউশনটা নিয়ে গিয়ে পরে নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখলা, কিন্তু হুবহু কপি করাটা কি হবে না, ঠিক হবে না। যে ম্যাথমেটিক্সটা করা সেটা তোমরা সলিউশন করে নিলা, যে সলিউশন বা ডিজাইন করার দরকার, বেসিকটা নিয়ে তখন নিজেদের মতো করে লিখতে হবে, তখন সেটা টিম ওয়ার্ক হবে, সেটা তখন চিটিং হবে না। তখন সেটা however failing to do your assigned task on an team project। আচ্ছা, আরেকটা বিষয় আছে, তুমি টিমের মধ্যে থাকলা কিন্তু নিজে কাজ করলা না, এরকম একটা ঘটনা ঘটতে পারে, সেটাও এক ধরনের কিন্তু তখন চিটিং হবে, তখন আর টিম ওয়ার্ক থাকলো না। তোমরা 5 জনে মিলে টিম করছো ঠিকই, কিন্তু মাত্র একজনে কাজ করতেছে বা 2 জনে কাজ করতেছে, বাকি 2 জনে করছে না, বা 4 জনে মিলে কাজ করছে, 2 জন করলো, 2 জন সময় দিল না, তাহলে এইটাও একটা একটা তখন টিম ওয়ার্ক হইলে তো তখন সবাইকে মোটামুটি একটা অ্যাভারেজ গ্রেড দেওয়া হয়। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল যদিও ভাইবের মধ্যে থেকে কিছু মার্ক দেওয়া হয়, কিন্তু টিমের নাম্বারটা তো সে পেয়ে যায়, তো এই ক্ষেত্রেও এটা একটা চিটিং। টিমওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট ইন ইঞ্জিনিয়ারিং বাট ফ্রি রাইডিং ইজ রং। টিমওয়ার্ক ঠিক আছে, সবাই মিলে কাজ করলা, প্রত্যেকের তার নিজস্ব কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু কোনো কাজ না করে বেনিফিট নেওয়া, এটা এটা একটা চিটিং হবে। ঠিক আছে, আমি টিমে থাকলাম, পয়সাও নিলাম, বেনিফিটও নিলাম, কিন্তু কোনো কাজ করলাম না, মনোযোগ দিলাম না বা রেজাল্ট করলাম না, ঠিক আছে, এটা আর কপিং ওয়ান অবভিয়াস টাইপ অফ চিটিং দ্যাট উই অলরেডি রিকগনাইজ, কপিং সামওয়ানস ওয়ার্ক, হোমওয়ার্ক অথবা পেপার বা এক্সাম, এটা যদি আমি কপি করে দেই এটাকে বলা হয় কপি করা। ঠিক আছে, সাবমিটিং সামওয়ানস ওয়ার্ক অ্যাজ ইউর ওয়ার্ক, এইটাও এক ধরনের প্লেজারিজম বলে, বা এটাও এক ধরনের কপিং, একজনেরটা কপি করে দিলাম। ঠিক আছে, মাল্টিপল সাবমিশন, তুমি এইখানেও জমা দিছো আবার আরেক জায়গায় জমা দিছো, এটা মাল্টিপল সাবমিশন, এইটাও কিন্তু ইলিগাল। ধরো যে আমরা পেপার সাবমিট করি বিভিন্ন জায়গায়, জার্নালে বা কনফারেন্সে, তো সেই ক্ষেত্রে বলা থাকে যে তুমি অন্য কোথাও এটা সাবমিট করো নাই, একই জিনিস আমি কয়েক জায়গায় সাবমিট করলাম, ইট ইজ রং। Submitting your own work from one class to another class or submitting one piece of work to distinct classes is kind of একই কাজ বিভিন্ন জায়গায় জমা দেওয়াটা এক ধরনের চিটিং। ঠিক আছে, এটা একটা বিষয়, বিভিন্ন জায়গায় জমা দিলাম বা বিভিন্ন জায়গায় সাবমিট করলাম, পেপার সাবমিশন বলে, পেপার সাবমিশনের ক্ষেত্রে এটা একটা বিষয়। এ পেপার ফর ওয়ান ক্লাস ইজ নট এ পেপার ফর অ্যানাদার ক্লাস। এই ফার্স্ট ইয়ার যে কাজটা করছে সেটা যেন সেকেন্ড ইয়ারে সেই একই কাজ না হয়। যদি ইমপ্রুভ হয় তাহলে সমস্যা নাই, যে হ্যাঁ এটা আগে এইটা করছে, এখন নতুন এই অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করবো, সেটা হতে পারে। ঠিক আছে, তখন তখন মাল্টিপল সাবমিশন এলাও, কিন্তু সেটা 30 to 40% চেঞ্জ থাকতে হবে, তখন তাকে তাকে তখন মাল্টিপল সাবমিশন বলে না, তখন এটা রিভাইজড বলে, তখন সেটাকে রিভাইজড বলে। ঠিক আছে, কিন্তু হুবহু জমা দেওয়াটা এটা এটা ভালো না। আনঅথরাইজড সোর্সেস, তুমি using sources that one is not allowed to use as deemed by the instructor or the university as a whole is a kind of cheating as. তুমি একজনের বিষয় তোমার তোমার রিপোর্টে দিয়ে দিলা, তাকে রেফার করতে হবে, তাকে ক্রেডিট দিতে হবে যে হ্যাঁ আমরা অমুকের কাছ থেকে এটা এই অংশটুকু অমুকের মডেল থেকে আমরা নিয়েছি, তাকে ক্রেডিট দেওয়া, তাকে রেফার করতে হবে। আর যদি একদম 100% প্রফেশনাল হয় তাহলে তার কাছ থেকে একটা পয়সা দিয়ে হলেও প্যাটেন্ট বা সামথিং কিনে নিয়ে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে, এমনি আনঅথরাইজ সোর্সেস, আনঅথরাইজ ইউজ, এটা এটা ঠিক নয়, এটা এক ধরনের চিটিং। অল্টারিং গ্রেডস, অনেক সময় কোনো ছাত্রছাত্রী আছে যারা টিচারকে বলে সামহাও অথবা কোনো আনফেয়ার মিস করে গ্রেড চেঞ্জ করে ফেললো। ঠিক আছে, হোমওয়ার্কটা দিয়ে if you are given a C on your homework paper or exam and then you change your grade to a B plus, you have cheated। তাইলে যদি সি পাইছে কিন্তু পরবর্তীতে এটা সামহাও কোনোভাবে আরো টিচার আছে তাদের সাথে করে আমি গ্রেড চেঞ্জ করাকে, এটাও অল্টারিং গ্রেডস ইজ নট অ্যালাউড। বাট অ্যাপ্লাইং ফর আপগ্রেডেশন, এটা 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 ঠিক আছে যে তুমি এটা আপিল করার সুযোগ থাকে। কাইস্টে যেমন ছিল 15 দিন পর্যন্ত, জাতীয় ইউনিভার্সিটিতে আছে, ওপেন ইউনিভার্সিটিতে থাকতে পারে যে ঠিক আছে কারো যদি কোনো অবজেকশন থাকে গ্রেডের ব্যাপারে তাহলে অ্যাপ্লিকেশন করতে বলা হয়। ঠিক আছে, এটা একটা বিষয়। ইফ ইউ আচ্ছা, স্যারোগেট, সেটা হলো তুমি পরীক্ষায় না বসে আরেকজনের বসাই দিয়ে তোমার পরীক্ষাটা দেওয়াই যায়, তাহলে এটাকে বলে স্যারোগেটিং। ঠিক আছে, যেমন আমাদের বাংলাদেশে বলে প্রক্সি দিতে আসছে,
হ্যাঁ, একজনের পরীক্ষা আরেকজনে দিয়ে দেয়। একবার আমরা একটা নিয়োগ পরীক্ষা দিচ্ছিলাম, তো সেখানে ঢাকা ভার্সিটির এক ছেলে ধরা পড়ে গেল। ছবির সাথে যেহেতু মিল না, এখন তো খালি ছবি তার ছাত্রের কাছেই থাকে না, ছবি সফটওয়্যারে মানে হাত থাকে। তারপরে টিচারদের কাছে যে লিস্ট ছিল সেই লিস্টের মধ্যে ছিল, আমাদের কাছে যে লিস্ট ছিল সেটা ছিল। তো ধরা পড়ে গেলে এখন পুলিশকে ডাকা হলো। তারপর আমাদের যিনি কেন্দ্র প্রধান ছিলেন তিনি আসলেন, আবার কলেজের যে প্রিন্সিপাল ছিল সে আসলো, পুলিশদের মধ্যে যে ছিল তাকে ডাকা হলো। তখন পুলিশ বললো যে এর যদি চালান করে আপনাদের এসে সাক্ষী দিতে হবে, আমাদেরও গিয়ে সাক্ষী দিতে হবে, তার চেয়ে তো অন্য কোনো পন্থা বের করতে পারেন কিনা দেখো। তখন বের করা হলো, ঠিক আছে, তার ইউনিভার্সিটিতে তার গার্জিয়ানকে তার টিচারদেরকে এটা জানানো হবে এবং ভয় দেখানো যে পুলিশে কিন্তু দিয়ে দিব। যখন তার গার্জিয়ানের কথা বলা হয়, তার টিচারের কথা বলা হয়, তখন সে কেন্দ্রে কেটে অস্থির। মানে হয়তো 1 লাখ টাকার বিনিময়ে সে পরীক্ষা দিয়ে দিচ্ছিল, এরকম অনেকেই করে। তো এইটা ভেরি ভেরি আনএথিক্যাল, এটা কখনোই করা উচিত হবে না, ঠিক আছে? Why cheating wrong? Cheating undermines the credibility of the university and the degrees. এখন তুমি নকল করে পাশ করলা, তাহলে তুমি যেমন তোমার নলেজ হলো না, কিন্তু ওই ইউনিভার্সিটির ডিগ্রির উপরেই একটা অসম্মান আসবে যে সে পড়াশোনা করছে, ডিগ্রি নিয়েছে, কিন্তু ওই ডিগ্রি নলেজ নাই। কাজে এটা পুরা ইউনিভার্সিটি বা স্ট্যান্ডার্ডের উপরে একটা এক ধরনের ইয়ে করবে, ঠিক আছে? আচ্ছা, ethics carries an integrity. As we will be seeing, more and more being ethical requires courage to do in the right thing this situation calls for. You have the courage to do the right things. তুমি একটা ডিসিশনে ভুগতেছো, এটা কোম্পানি এবং স্টেক হোল্ডার এবং জনগণের, তোমাকে সাহস থাকতে হবে, কারণ তুমি নীতিবান। কাজে তখন তুমি সাহস করে বলতে পারবা যে নাকি কোম্পানি মালিক তাকেও বলতে হয় যে আপনার প্রফিট কম হোক, কিন্তু এটা পাবলিকলি এটা ভালো হবে, আমাদের সেফটি ডিজাইন করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। ইন্টিগ্রিটি to withstand the pressure that push you in the wrong direction. যদি তুমি রং ডিরেকশনে নিয়ে যায়, এটা কিন্তু কখনোই ভালো হবে না। হ্যাঁ, the integrity to withstand the pressure that push you in the wrong direction. তোমাকে রং ডিরেকশনে বিভিন্ন জায়গা থেকে প্রেসার আসলো, কন্ট্রাক্টরের তরফ থেকে অথবা কি বলা যায় আহ আদার পার্টি থেকে তোমার উপর প্রেসার আসলো, তখন এই দুইটাকে সলভ করার একটা ব্যবস্থা নিতে হবে। হুট করে যদি বিরোধিতা করতে যাও তাহলে তোমার জন্য ক্ষতি। তাহলে এটা ট্যাক্টফুলি তোমাকে এইটা সাহসিকতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে সলভ করতে হবে, ঠিক আছে? এই মোটামুটি। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং ডিসিশন, এটা পড়বা। এন্ড প্রফেশনের কি কি বিষয় আছে এগুলো পড়বা। তারপরে হল ইঞ্জিনিয়ারিং এথিক্স কাকে বলে, এই যে এথিক্স ইন ইঞ্জিনিয়ারিং এটা পড়বা, এগুলা পড়বা। কোড অফ এথিক্স এটা দেখবা। ফান্ডামেন্টাল ক্যাননস অফ এথিক্স ইন ইঞ্জিনিয়ারিং আর প্রফেশনস এটা দেখবা। কোড অফ এথিক্স, ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট দ্য কোড অফ এথিক্স এটা পড়বা। রিভিউ অফ লেরোম কেস এটা একটু দেখে নিও, অসুবিধা নাই। রিকমেন্ডেশন ডিড ইউ মেক এটা দেখতে পারো যে ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কি ধরনের কিভাবে আগাবে। একা একা ডিসিশন না নিয়ে গ্রুপ ডিসকাশন বসের সাথে হোক বা যারা সুপারভাইজিং লেভেলে তাদের সাথে ডিসকাশন করে করতে হবে। এথিক্স টেক্স প্র্যাকটিস নলেজ এন্ড বিহেভিয়ার এটা একটু দেখো। ইন্টিগ্রিটি কাকে বলে এটা একটু দেখবা। ল ভার্সেস মোরালিটি এটা যদিও আমরা ওই যে প্রফেশনাল এথিক্স একটু দেখে আসছি। প্র্যাকটিসিং এথিক্স অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, স্টুডেন্ট হিসেবে তোমার কি কি জিনিস, এই যে স্টুডেন্ট হ্যাভ এ কোড অফ এথিক্স টু, তার মধ্যে ছিল প্রিয়াম্বল কি ছিল ওই যে সেন্ট জোস ইউনিভার্সিটিতে। তারপর প্লেজারিজম এবং চিটিং কাকে বলে, তারপরে টিম ওয়ার্ক কাকে বলে, কপিং কাকে বলে, সারোগেটিং কাকে বলে, এগুলো একটু দেখে নেবা, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, এই মোটামুটি 1 ঘন্টা ক্লাস হয়ে গেল। স্যার স্যার আপনার দুইটা সিট আছে স্যার, আজকে স্যার চতুর্থ ক্লাস টিচিংটা হবে স্যার? বুঝি নাই, আবার বলো স্যার আবার কি বলো। আপনার ওয়েবসাইটে স্যার হ্যাঁ হ্যাঁ আমাদের বইয়ের যে হ্যাঁ হ্যাঁ, এই এই দুই ওখানে দুই সিট আছে তো, দুই আচ্ছা, লেকচার তাহলে সিট। আমি একটু দেখে নিব নি, আমি দেখি নাই, ঠিক খেয়াল নাই, ঠিক মনে নাই। ঠিক আছে, আমি একটু স্যার দেখে নেই। ইউটিউবে স্যার একটা ম্যাটেরিয়াল আমাদের আছে। ও সবগুলো বোধহয় আপলোড করা নাই, তাহলে আমি আপলোড করে দিব না। যেগুলা ক্লাস হয়েছে রেকর্ড করছিলাম যেটা, Thank you, sir. ঠিক আছে, জি স্যার। রেকর্ড স্টপ করে দেই। আর কোনো কোশ্চেন আছে?